নমস্কার বন্ধুরা, বাংলা প্যাডাগজির অন্য একটা সেটে আপনাদের স্বাগতম জানাই। আজকের সেট দেখতে পাচ্ছেন, এই সেট হচ্ছে প্র্যাকটিস সেট 5। তো তার আগে আমরা প্র্যাকটিস সেট 1, প্র্যাকটিস সেট 2, প্র্যাকটিস সেট 3 এবং প্র্যাকটিস সেট 4 এই 4টা সেট আগে আমরা প্যাডাগজির কমপ্লিট করেছি। ঠিক আছে ভাই, তো আজকে আমরা প্র্যাকটিস সেট 5 করতে চলেছি। এই ধরনের অনেকগুলো সেট আপনাদের সঙ্গে আমরা প্রতিদিন এক একটি করে তুলে ধরবো। সুতরাং যদি আপনার আগের প্র্যাকটিস সেটগুলো দেখে না থাকে তো অবশ্যই কাইন্ডলি দেখে নেবেন, কারণ এই প্রশ্নগুলি পেপার 1 পেপার 2 জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং এই সবগুলো প্র্যাকটিসের যদি আপনারা নিজে থেকে প্র্যাকটিস করতে পারেন এবং প্রত্যেকটা প্র্যাকটিস সেটে যদি আপনারা 90% করে মার্ক উঠাতে পারেন, তাহলে 100% কনফার্ম যে আপনি প্যাডাগজিতে একটা ভালো নম্বর পরীক্ষা পাবেন এবং এক্সাম হলেও আপনি 90% পেতে আপনি বাধ্য। ঠিক আছে ভাই, তো চলুন আজকের সেটের প্রথম প্রশ্ন আমরা দেখে নিই কী দিয়েছে। তো প্রশ্নগুলো কিন্তু আমি সলভ করি না, প্রতিদিনের মতো প্রশ্নগুলো সলভ করেন আপনারা। হ্যাঁ বন্ধুরা, প্রশ্নটা সলভ করবেন আপনারা, কারণ কমেন্ট বক্সে কমেন্ট করুন কারেক্ট আনসার কী হবে। এতে আপনাদের দক্ষতা, প্রথম প্রশ্ন দক্ষতা এতে আপনাদের দক্ষতা কতটুকু হলো, আপনাদের স্কিল কতটুকু ডেভেলপড হলো, সেটা আপনারা নিজে থেকে অনুমান করতে পারবেন। ঠিক আছে ভাই, তো কারেক্ট আনসার ধরে নেওয়া যাক অপশন নাম্বার 2 কারেক্ট আনসার। সুতরাং অপশন নাম্বার 2 আপনারা কমেন্ট করুন কারেক্ট আনসার 2। তারপর আমি যখন বলবো কারেক্ট আনসার 2, আমি কিন্তু অফিসিয়াল আনসারকের মতো করে কারেক্ট আনসার বলছি, তখন আপনারা নিজেকে নিজে সাব্বাস দিতে পারবেন, ইয়েস আই এম কারেক্ট। ঠিক আছে, সুতরাং কমেন্ট ইজ মাস্ট ভাই। ঠিক আছে, তো বারবার আমি বলবো না, কমেন্ট করুন, একবার বলেছি। ঠিক আছে ভাই, আপনারা মাথায় রাখবেন। তো আপনারা প্রত্যেকটা প্রশ্ন আপনারা খুব তাড়াতাড়ি কমেন্ট করুন, কারেক্ট আনসার জানাবেন। তো চলুন আজকের প্রথম প্রশ্ন আমরা দেখি, কোয়েশ্চেন নাম্বার 121। নিচের কোন দুইটি উৎপাদনমুখী দক্ষতা অর্থাৎ প্রোডাক্টিভ স্কিল, নিচের কোন দুইটা উৎপাদনমুখী দক্ষতা প্রোডাক্টিভ স্কিল। তো কথা হচ্ছে হোয়াট ইজ প্রোডাক্টিভ স্কিল, হোয়াট ইজ রিসিপটিভ স্কিল, এটা যদি জানা না থাকে তাহলে আপনারা পারবেন না। তো দেখুন আমাদের টোটাল কনসেপ্ট আছে 4টা। কী কী রয়েছে? LSRW, লিসেনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং। তার মধ্যে একটা হচ্ছে রিসিপটিভ স্কিল, একটা হচ্ছে কি প্রোডাক্টিভ স্কিল। ঠিক আছে, তো রিসিপটিভ স্কিলের মধ্যে আমরা রিসিভ করি, কী কী রিসিভ করি? যখন আমি কিছু শুনি, যখন আমি লিসেনিং করি, যখন আমি কিছু শুনি, তখন আমি শুনে সেটাকে রিসিভ করি বা গ্রহণ করি। এবং আমি যখন কোনো না কোনো কিছু পড়ে আমি জিনিসটা বুঝি, তখন আমি সেটা কী করি? রিসিভ করি। ঠিক আছে, আর প্রোডাক্টিভের ক্ষেত্রে সেই বাকি দুইটা হচ্ছে কি মানে স্পিকিং করি এবং রাইটিং। যখন আমি স্পিকিং করি এবং কিছু রাইটিং করি, তখন আমি এক্সপ্রেস করি বা প্রকাশ করি। তো প্রকাশ করার আরেকটা নাম হচ্ছে উৎপাদনমুখী। সুতরাং এই ক্ষেত্রে উৎপাদনমুখী দক্ষতা বলেছে, তো কারেক্ট আনসার S এবং W। S এবং W হচ্ছে স্পিকিং এবং রাইটিং। তো স্পিকিং রাইটিংয়ের কোথায় রয়েছে দেখি তো, স্পিকিং এবং রাইটিং 121। স্পিকিং এবং রাইটিং মানে কি? বাচন এবং লিখন। ঠিক আছে, তো বাচন এবং লিখন এই ক্ষেত্রে আমাদের হবে কি? এটা হবে কারেক্ট আনসার, বাচন এবং লিখন। নেক্সট প্রশ্ন, একজন শিক্ষিকা শিক্ষার্থীদের সঙ্গে নির্বাক সংযোগ স্থাপন করেছেন, এক্ষেত্রে তিনি কিরূপ সংযোগ স্থাপন করেছেন? কারেক্ট আনসার কি হবে? আপনারা বলুন ভাই কারেক্ট আনসার কি হবে, আমি বলছি না ভাই, আপনারা বলুন কারেক্ট আনসার কি হবে। কোয়েশ্চন নাম্বার 122, একজন শিক্ষিকা শিক্ষার্থীদের সঙ্গে নির্বাক সংযোগ স্থাপন করেছেন, নির্বাক, এক্ষেত্রে তিনি কিরূপ সংযোগ স্থাপন করেছেন? মৌখিক মানে ওরাল, অবাচনিক মানে নন ভার্বাল, রিটেন না বাচনিক? এক্ষেত্রে 122 প্রশ্নের কারেক্ট আনসার কি হবে দেখে নেওয়া যাক। নির্বাক মানে কি? কোনো কথা বলছেন না, চুপচাপ। তো চুপচাপ যখন আছেন তখন মৌখিক ওরাল কি করে হবে, বাচনিক ভার্বেল কি করে হবে, আর নির্বাক হবে বাচনিক হবে না, তার মানে কি হবে? বাচনিকের বিপরীত হবে কি? অবাচনিক। কারেক্ট আনসার কি হচ্ছে? অবাচনিক ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, নেক্সট। তো একটি সিংহের গল্প পড়ার পর একজন শিক্ষিকা তার শিক্ষার্থীদের প্রশ্ন করছেন, মনে করো তুমি জঙ্গলের সিংহ। এর মাধ্যমে তিনি কোন দক্ষতার উন্নয়নের প্রচেষ্টা করেছেন? একটা শিক্ষিকা তিনি একটা গল্প পড়াতে চাইছিলেন, সিংহের গল্প, এবং সিংহের গল্প পড়ানোর পর তিনি ছাত্রদের বললেন যে তোমরা মনে করো যে তোমরা জঙ্গলের সিংহ। তো এই ক্ষেত্রে তিনি কোন দক্ষতা উন্নয়নের প্রচেষ্টা করেছেন? বড়িয়া কোয়েশ্চন। পঠন লিখন দক্ষতা, রূপান্তরিত করার না অনুবাদ, খসড়া তৈরি না পুনর্লিখন, না সৃজনশীলতা, না কল্পনা শক্তি? এই ক্ষেত্রে 123 কারেক্ট আনসার কি? দেখুন দেখা মাত্র কিন্তু কারেক্ট আনসার মনে হচ্ছে আমাদের। তো আপনারা বলুন তো কারেক্ট আনসার আপনাদের মনে হচ্ছে কোনটা? 123 কারেক্ট আনসার কি হবে? 1 2 3 4 কি হবে?
এখানে দেখুন, মনে করো তুমি একটি জঙ্গলের সিংহ। মনে করো, মনে করা মানে কি? তুমি ভাবো। তো ভাবনা মানে কি? কল্পনা করা। কল্পনা মানে কি? ইমাজিন করো, ইমাজিন করো। ঠিক আছে, আমরা ম্যাথসে আমরা যখন অঙ্ক করি তখন বলি না, মনে করো এক্স একটি সংখ্যা, মনে করো ওয়াই একটি সংখ্যা। ঠিক আছে, তো এই ধরনের এটা কারেক্ট আনসার কি হচ্ছে? কল্পনা শক্তি বা ইমাজিনেশন। সঙ্গে রয়েছে সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি, এটাকেও ছাড়বো না, কারণ সে যখন সিংহ মনে করবে তখন তার মধ্যে ক্রিয়েটিভিটি একটা জিনিস কাজ করবে। এখানে পঠন এবং লিখন দক্ষতা হচ্ছে না, ট্রান্সলেশন হচ্ছে না, রিরাইটিং হচ্ছে না। তো এখানে কারেক্ট আনসার যেহেতু মনে করো, মনে করো, মনে করো তুমি জঙ্গলের সিংহ মনে করছে মানে কি? ইমাজিন করছে বা কল্পনা করছে। সুতরাং অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার। আমার সঙ্গে কে কে 4 দিয়েছেন হাত তুলুন ভাই দেখি। ভাষা গ্রহণ এবং ভাষা অর্জনের মধ্যে কি পার্থক্য রয়েছে? বড়িয়া কোয়েশন, শানদার কোয়েশন আজকের ক্লাসে ফাটাফাটি কোয়েশন দেখতে পাচ্ছেন 124। ভাষা শিখন এবং ভাষা অর্জনের মধ্যে কি পার্থক্য রয়েছে? শিখন উদ্দেশ্য প্রণোদিত, অর্জন স্বতঃস্ফূর্ত। শিখন ও অর্জন দুটোই উদ্দেশ্য প্রণোদিত। অর্জন উদ্দেশ্য প্রণোদিত, শিখন স্বতঃস্ফূর্ত। শিখন এবং অর্জন দুটাই স্বতঃস্ফূর্ত। কারেক্ট আনসার কি হবে? 124। এই ক্ষেত্রে 124 কারেক্ট আনসার কোনটি হবে? খুব তাড়াতাড়ি কমেন্ট করুন তো কি হতে চলেছে কারেক্ট আনসার। দেখুন, লার্নিং এবং অ্যাকুইজিশন যেটা রয়েছে, এটা কনসেপ্টের ক্লাসগুলো আপনারা খুব দেখবেন। বারবার আমি বলি, কনসেপ্টের ক্লাসগুলো যদি না দেখেন তাহলে আপনারা ভালো একটা আনসার করতে পারবেন না। এক্ষেত্রে শিখন উদ্দেশ্য প্রণোদিত, মানে শিখনের একটা উদ্দেশ্য রয়েছে, এবং অর্জন হচ্ছে স্বতঃস্ফূর্ত, মানে অর্জন আমরা অচেতন মনে বা অসচেতনভাবে স্বাভাবিক একটা প্রক্রিয়ায় আমরা যা শুনি সেটা আমরা অর্জন করে নিই, কিন্তু শিখনের একটা উদ্দেশ্য থাকে। সুতরাং এখানে অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। দুটোই উদ্দেশ্য প্রণীত হবে না, দুটোই স্বতঃস্ফূর্ত হবে না, এবং অর্জন উদ্দেশ্য প্রণীত হয় না। প্রথম ভাষা যা বিদ্যালয়ে শিখতেই হবে সে কি? কোন ভাষাটা বিদ্যালয়ে শিখতে হবে? যেটা প্রথম ভাষা, অর্থাৎ এখানে প্রথম ভাষা কোনটি? সরকারি ভাষা, হিন্দি ভাষা, সহ সরকারি ভাষা, মাতৃভাষা না আঞ্চলিক ভাষা? এই প্রশ্নের আনসার তো আমি আপনাদের বলতে হবে না। আমি আশা করছি এই প্রশ্নের কারেক্ট আনসার আপনারা সবাই কারেক্ট করবেন। বলুন তো, আর এই প্রশ্নের আনসার যদি ভুল করেন তাহলে আর কি বলবো ভাই আপনাদের? বলুন, ভুলে যান সিটেট পরীক্ষা পাশ করবেন বলে। সত্যি বলছি ভাই, প্রথম ভাষা কি এটা যদি আপনারা বলতে না পারেন তাহলে ভুলে যান সিটেট পরীক্ষা পাশ করতে পারবেন বলে। দেখি আমার সঙ্গে কে কে কারেক্ট আনসার দিচ্ছে। 125 কারেক্ট আনসার কি? 1 হবে, 2 হবে না, 3 হবে না, 4 হবে? দেখি ভাই কার কার কারেক্ট। খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। বড়িয়া কোয়েশ্চন। প্রথম ভাষা মানে কি? প্রথম ভাষা মানে মাতৃভাষা। বারবার বলছি, প্রথম ভাষা মানে মাতৃভাষা। এটা আমরা বারবার কনসেপ্ট ক্লাসে বারবার বলা হয়েছে। প্রথম ভাষা মানে কি? মাতৃভাষা। মাতৃভাষা মানে কি? ঘরের ভাষা। ঠিক আছে, আর দ্বিতীয় ভাষা হচ্ছে বিদেশি ভাষা। ঠিক আছে, প্রথম ভাষা মাতৃভাষা ছাড়া যত ভাষা হবে সবগুলো ভাষা হবে কি? দ্বিতীয় ভাষা বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা বিদেশি ভাষা বলতে পারেন। ঠিক আছে, তো সুতরাং এই ক্ষেত্রে প্রথম ভাষা যা বিদ্যালয়ে শিখতেই হবে সে কি? প্রথম ভাষা যেটা সেটা হবে কি? মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা, বা সেটাকে আমরা ঘরোয়া ভাষাও বলতে পারি, বা ঘরের ভাষা যাকে বলা হয়। নেক্সট, আচ্ছা, প্রাথমিক স্তরে কবিতা পাঠের উদ্দেশ্য কি? বড়িয়া কোয়েশন ভাই, আজকের প্রশ্ন ভাই একদম বাম্পার কোয়েশন আসছে। প্রাথমিক স্তরে কবিতা পাঠের উদ্দেশ্য কি? দেখুন, শব্দ ভাণ্ডার বাড়িয়ে তোলা, প্রাথমিক শিক্ষার্থীদের বাক্য অলঙ্কার শোনানো, কবিতার সুর তাল ও লয় উপভোগ করা, বিভিন্ন ভাষিক দক্ষতা আয়ত্তে আনা। 126 প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? কবিতা পাঠের উদ্দেশ্য কি? বড়িয়া কোয়েশন। কবিতা পাঠের কী কী উদ্দেশ্য রয়েছে? প্রাথমিক স্তরে কবিতা পাঠের উদ্দেশ্য কি? দেখুন, কবিতা যখন আমরা পাঠ করি তখন কবিতার মধ্যে একটা সুর থাকে, একটা তাল থাকে এবং লয় থাকে। গল্পের মধ্যে শব্দভাণ্ডার আমরা কবিতা গল্প সবার মধ্যে বাড়াতে পারি। সুতরাং এখানে স্পেশাল কিছু নাই। শিক্ষার্থীদের বাক্যের অলঙ্কার বলেছে, তো বাক্য, একটা বাক্য আমরা কবিতাতে পাই, গল্পতে পাই, সেখানে স্পেশাল কিছু নাই। বিভিন্ন ভাষিক দক্ষতাটা আমরা গল্পেও পাই, কবিতায় পাই, সেখানে তার আলাদা কোনো সিম্বল নাই বা আলাদা কোনো তার প্রেফারেন্স নাই। তো এখানে কবিতার ক্ষেত্রে একটু আলাদা হচ্ছে কি, যেমন গল্পের ক্ষেত্রে আপনি সুর তাল লয় পাবেন না, কিন্তু কবিতার ক্ষেত্রে সুর লয় এবং তাল পাবেন। সুতরাং কবিতার সুর লয় এবং তাল উপভোগ করাটা হচ্ছে এই ক্ষেত্রে কি? কারেক্ট আনসার। আশা করি বুঝতে পারছেন। তারপর দেখি, তৃতীয় শ্রেণীর একজন শিক্ষিকা প্রতিটি ধ্বনির শুদ্ধ উচ্চারণের উপর বিশেষ লক্ষ্য রাখছেন। তিনি কোন বিষয়টির উন্নতির চেষ্টা করছেন? তৃতীয় শ্রেণীর একজন শিক্ষিকা, তিনি ধ্বনির শুদ্ধ উচ্চারণের উপর, যেটা ধ্বনি রয়েছে সেই ধ্বনিটা যাতে শিশুরা শুদ্ধভাবে উচ্চারণ করতে পারে তার উপর তিনি বিশেষ লক্ষ্য রাখছেন। এক্ষেত্রে তিনি কোন বিষয়ের উন্নতির চেষ্টা করছেন? ত্রুটিহীনতা, সংলগ্নতা, অনর্গলতা না বোধ? অ্যাকুরেসি, কাহেশন, ফ্লুয়েন্সি না কম্প্রিহেনশন?
যেটা ধ্বনি হবে ধ্বনিটা শুদ্ধ উচ্চারণ যাতে শিশুরা করতে পারে এই দিকে তিনি বিশেষ নজর দিচ্ছেন। তো ধ্বনিগুলা শুদ্ধ উচ্চারণ প্রপারলি যদি বলতে চায় তাহলে তাকে তার মধ্যে অ্যাকুরেসি বা ত্রুটিহীনতা থাকতে হবে। যদি অ্যাকুরেসি থাকে তাহলে সে যে কোনো ভাষাটা খুব শুদ্ধভাবে উচ্চারণ করতে পারবে, থরলি বলতে পারবে। নেক্সট, নিচের কোনটি সূক্ষ্ম শারীরিক সঞ্চালন অর্থাৎ ফাইন মোটর স্কিলের প্রয়োজন? ঠিক আছে, একদম বড়িয়া কোয়েশ্চন। ফাইন মোটর স্কিল, লম্ফন, লিখন, পঠন না আরোহণ? জাম্পিং, রাইটিং, রিডিং, এটা পঠন হবে, পঠন। রাইটিং না আরোহণ? আর মানে ক্লাইম্বিং। কারেক্ট আনসার কোনটি হবে? 120 বলুন ভাই কারেক্ট আনসার। আমি জানি এই প্রশ্নের কারেক্ট আনসার আপনাদের কারেক্ট হবে, সুতরাং খুব তাড়াতাড়ি কমেন্ট করুন তো কারেক্ট আনসার কী হচ্ছে। নিচের কোনটি সূক্ষ্ম শরীর চলচালন সঞ্চালন দক্ষতার প্রয়োজন? ফাইন মোটর স্কিল। আচ্ছা, তাড়াতাড়ি কমেন্ট করবেন। দেখুন এই ক্ষেত্রে ছোট্ট শিশুরা, একদম ছোট্ট শিশুরা যখন হাতে কলম নেবে, হাতে কলম নেওয়ার পর তারা দেখবেন এই ধরনের আঁকিবুকি কী একটা আঁকছে। ঠিক আছে, তারা কলম পেলে কী যে আঁকবে মানে আপনার কাছে সেটা মিনিংলেস। আপনার কাছে তারা এই ধরনের বল করবে, এই ধরনের গুল করবে বা যা ইচ্ছা তারা তা করবে। ঠিক আছে, কলম ধরবে, যা ইচ্ছা তা করবে। আপনি তখন তাকে কেউ বাধা দেবেন, তাই না? না ভাই, এক্ষেত্রে তাকে বাধা দেবেন না। প্যাডাগজি কি বলেছে? প্যাডাগজি বলেছে এই ক্ষেত্রে তাকে বাধা দেবেন না। হে কি লেখছে এটা তার বড় জিনিস না, বড় জিনিস হচ্ছে এই যে আঁকিবুকি করছে, আঁকিবুকিটার মাধ্যমে তার ফাইন মোটর স্কিলের ডেভেলপমেন্ট হয়েছে। এবং তাই সে যে অন্ততপক্ষে তার যে লেখার যেটা প্রথম স্টেপ, রাইটিংয়ের যেটা প্রথম স্টেপ, রাইটিংয়ের ফার্স্ট স্টেপ হচ্ছে তার কি এই আঁকিবুকি কাটা। এই যে আঁকিবুকি কাটা বা উল্টাপুল্টা আঁকানো, এই যেগুলো আমাদের কাছে মিনিংলেস, এইগুলি হচ্ছে তার কাছে লেখার ফার্স্ট স্টেপ। এবং যার কারণে তার ফাইন মোটর স্কিল ডেভেলপড হচ্ছে। তার যে হাতের যেটা ছোট ছোট যেগুলা রয়েছে, শারীরিক যেটা সঞ্চালন রয়েছে, সূক্ষ্ম যেগুলো তার অংশ রয়েছে হাতের, অর্থাৎ কলম ধরার যেটা ক্যাপাসিটি, কলম কাঠপেন্সিল ধরার যেটা ক্যাপাসিটি, সেটা কিন্তু তার মধ্যে চলে আসে, কিসের মাধ্যমে চলে আসে? সেই লিখনের মাধ্যমে তার কাছে চলে। তো দেখুন এই ক্ষেত্রে কারেক্ট আনসার কী হবে আমাদের? এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে লিখন। লিখনের মাধ্যমে তার ফাইন মোটর স্কিলের ডেভেলপড হয়। ঠিক আছে, প্রতিক্রিয়া বা ফলাফল এর প্রয়োজনীয়তা কি? ফিডব্যাকের ইম্পর্টেন্স, ফিডব্যাকের কিছু ইম্পর্টেন্স আছে নাকি? আমরা যখন ক্লাসে পড়াই, ক্লাসে পড়ানোর পর ছাত্ররা কতটুকু শিখলো এটা যে আমরা জানার জন্য চেষ্টা করি। এই তুমি দাঁড়াও তো, কি বুঝলে? বা এখানে আমি এতক্ষণ পড়ালাম, তুমি কি বুঝলে বলো তো? এটাই হচ্ছে ফিডব্যাক। তো এই ফিডব্যাকের প্রয়োজনীয়তা কি? শিক্ষার্থীর শিক্ষণের উন্নতির জন্য, অভিভাবক যাতে শিক্ষার্থীকে গৃহকার্যে সাহায্য করতে পারে এবং পরীক্ষার জন্য প্রস্তুত করতে পারে তার জন্য, শিক্ষিকার শিক্ষণ পদ্ধতির উন্নয়নের জন্য, শিক্ষিকা এবং শিক্ষার্থীর উভয়ের উন্নতির জন্য। 129 বড়িয়া কোয়েশন। আজকের সবগুলো প্রশ্ন বড়িয়া ফাটাফাটি কোয়েশন হতে চলছে ভাই। প্রতিক্রিয়া বা ফলাফল যেটা ফিডব্যাক রয়েছে, এই ফিডব্যাকটার প্রয়োজনীয়তা কি? এই ফিডব্যাকের কারণে শিক্ষিকা এবং শিক্ষার্থী উভয়ের কি হয়? উভয়ের সেখানে কি হয়? উন্নতি হয়। ঠিক আছে ভাই, নেক্সট। প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের গঠন শিক্ষার জন্য নিচের কোনটির ব্যবহার সর্বাপেক্ষা উপযুক্ত? প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীর গঠন শিক্ষার জন্য নিচের কোনটির ব্যবহার সবচেয়ে প্রয়োজনীয়? ফ্ল্যাশ কার্ড, বাস্তব উপকরণ, ফ্লিপ চার্ট না বই? শিক্ষার্থীর যেটা গঠন শিক্ষার জন্য, তার যেটা কনস্ট্রাকটিভিজমের জন্য, তাকে গঠনমূলক শিক্ষা দেওয়ার জন্য নিচের কোনটা ব্যবহার আমাদের করতে হবে? এই ক্ষেত্রে বাস্তব উপকরণ বা রিয়েলিয়া, তাকে বাস্তব জিনিস দিয়ে যদি আমরা বেশি শেখাই বা বাস্তব জিনিস তাকে হাতে ধরিয়ে যদি আমরা শেখাতে পারি, তাহলে তারা কি করবে? খুব ভালো করে জিনিসটা শিখতে পারবে, তাই না? নেক্সট, একটি শিশুর পঠন ও লিখনের উন্নতি সাধনের জন্য কোনটি সর্বপ্রথম পর্যায়ে? একটা শিশুর পঠন এবং লিখনের জন্য, লিখনের যেটা উন্নতি হবে, উন্নতি সাধনের জন্য কোনটা সবচেয়ে প্রথম পর্যায়ে বলেছে? সাক্ষরতা, পূর্ব সাক্ষরতা, উদয়মূল সাক্ষরতা না নবসাক্ষরতা? লিটারেসি, প্রি লিটারেসি, ইমার্জেন্ট লিটারেসি না নিও লিটারেসি? এক্ষেত্রে কারেক্ট আনসার মনে রাখবেন, এটা হচ্ছে কি ইমার্জেন্ট লিটারেসি বা শিশুদের ইমার্জেন্ট লিটারেসি স্কিল যাকে বলা হয়।
একজন শিক্ষিকা তার শ্রেণীর ছাত্রদের জোড়ায় জোড়ায় বিভক্ত করলেন। ঠিক আছে, শ্রেণীর ছাত্রদের তিনি কি করলেন? জোড়ায় জোড়ায়, তোমরা এখানে দুইজন আছো, তোমরা এখানে দুইজন থাকো, তোমরা এখানে দুইজন থাকো, তোমরা এখানে দুইজন থাকো। তিনি কি করলেন? জোড়ায় জোড়ায় তিনি তাদের কি করলেন? বিভক্ত করলেন, যাতে তারা পরস্পরের খাতাটা অদল বদল করে নির্দেশ অনুযায়ী সংশোধন করতে পারে। এর মাধ্যমে শিক্ষিকা যা করলেন যে দুইজন তিনি করলেন যে জোড়ায় জোড়ায় 1 নম্বর ব্যক্তি, 2 নম্বর ব্যক্তি, 3 নম্বর ব্যক্তি, 4 নম্বর ব্যক্তি। তো 1 নম্বরে যে লেখছে 1 নম্বরের খাতাটা 2 নম্বরকে দেওয়া হয়েছে এবং 2 নম্বরের খাতাটা 1 নম্বরকে দেওয়া হয়েছে যে তোমরা নিজেদের মধ্যে নিজেরা দেখো তো কে কতটুকু ভুল শুদ্ধ করেছে, তোমরা নিজেরা নিজে খাতাগুলো চেক করো। তো এই ক্ষেত্রে এটা হচ্ছে সংশোধনমূলক কার্য, এটা হচ্ছে দলগত কার্য, এটা হচ্ছে গ্রুপ ওয়ার্ক, এটা হচ্ছে কি আত্মমূল্যায়ন, আর এটা হচ্ছে সহপাঠী মূল্যায়ন। এটা আপনারা দেখলেই বুঝতে পারছেন কি এটা হচ্ছে পিয়ার অ্যাসেসমেন্ট বা সহপাঠী মূল্যায়ন। এক বন্ধু আরেক বন্ধুর মূল্যায়ন করছে, খাতা চেক করছে, সুতরাং দ্যাট ইজ কল্ড সহপাঠী মূল্যায়ন ইজ দ্য রাইট আনসার। নেক্সট, মূল্যায়নের সময় নিচের কোন দিকটি শিক্ষিকার মনে রাখা একান্ত প্রয়োজন? মূল্যায়নের সময় নিচের কোন দিকটি শিক্ষিকার মনে রাখা একান্ত প্রয়োজন? দেখুন, আমরা প্রত্যেকটি ক্লাসের পিডিএফ আমরা আমাদের একটা পেইড গ্রুপ রয়েছে, এই গ্রুপে আমরা পে করে দেব, এই গ্রুপে আমরা সেন্ড করে দেব। ঠিক আছে ভাই, একটা পিডিএফ আপনারা পাবেন। আমাদের সহজ গুরুর একটা অফিসিয়াল আমাদের রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, এই গ্রুপে আপনারা সবগুলা পিডিএফ পেয়ে যাবেন এবং প্রতিদিন একটি করে মক টেস্ট পাবেন। ঠিক আছে, টোটাল 50টি মক টেস্ট আমাদের টার্গেট রয়েছে। 50-এর বেশি যত সম্ভব হয় আমরা করব, কিন্তু অ্যাটলিস্ট 50টা মক টেস্ট আমরা কমপ্লিট করবই উইদিন এক্সামের মধ্যে। তো সুতরাং এই গ্রুপে যদি আপনারা জয়েন হতে চান তো অবশ্যই কমেন্ট বক্সে যোগাযোগ করুন। ঠিক আছে ভাই, বা আপনারা আমাদের ভিডিও ডেসক্রিপশনে একটা গ্রুপ রয়েছে, এই গ্রুপে আপনারা জয়েন হয়ে যেতে পারেন, এখানে ইনফরমেশনটা পেয়ে যাবেন। দেখুন, মূল্যায়নের সময় নিচের কোন দিকটি শিক্ষার্থীর মনে রাখা একান্ত প্রয়োজন? মূল্যায়নের সময় নিচের কোন দিকটা শিক্ষার্থীর মনে রাখা প্রয়োজন? যখন একজন শিক্ষার্থী মূল্যায়ন করবেন তখন তার কোন জিনিসটা বিশেষ মনে রাখতেই হবে? একটি শিশুর উন্নতির সঙ্গে অন্যান্য শিশুর উন্নতির তুলনা করা। একটা শিশুর সঙ্গে আমরা অন্যের তুলনা করব, প্যাডাগজিতে কখনো তুলনা করা হয় না ভাই। শিশুটির উন্নতির সঙ্গে সৃজনশীল শিশুদের তুলনা করা, আমরা কখনো কম্পেয়ার করি না, নেগেটিভ ওয়ার্ড। ঠিক আছে, শিশুটির উন্নতির সঙ্গে স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারে, তাদের তুলনা করা, সেটা হবে না। তো সুতরাং অপশন নাম্বার 3 ইজ দ্য কারেক্ট আনসার। কী বলেছে দেখি? শিশুদের উন্নতির সঙ্গে তার পূর্বাচিত শিখন স্তরের তুলনা করব। ইয়েস, সে আজকে কতটুকু শিখলো এবং তার আগে কতটুকু শিখতে পেরেছে, প্রিভিয়াস লেভেল অফ লার্নিং, তার লার্নিংয়ের তুলনা করা যাবে, কিন্তু কোনো ব্যক্তির সঙ্গে কোনো ব্যক্তির তুলনা করা যাবে না, কোনো শিশুর সঙ্গে কোনো শিশুর তুলনা করা যাবে না। ঠিক আছে, কোনো তার প্রিভিয়াস যে লার্নিং রয়েছে বা প্রিভিয়াস গ্রেপ অফ লার্নিং বা লেভেল অফ লার্নিং, আগে সে কতটুকু পারতো এবং এখন সে কতটুকু পারছে, এটার আমরা কম্পারেটিভ স্টাডি করতে পারি, তুলনা করতে পারি, কিন্তু কোনো ব্যক্তির সঙ্গে কোনো ব্যক্তি, একটি শিশুর সঙ্গে আরেকটি শিশুর কখনো আমরা তুলনা করতে পারি না। সুতরাং অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার। নেক্সট, সমু 4র্থ শ্রেণীতে পড়ে। সমু একটা ছাত্র, সে কী করে? 4র্থ শ্রেণীতে পড়ে। একটি গল্প পড়ার সময় সে একটি অজানা শব্দ পেল, এবার তার কি করা উচিত? একটা গল্প পড়তে লাগলো সমু, যে 4র্থ ক্লাস 4-এর একটা ছাত্র, সে একটা অজানা শব্দ পেল, সে শব্দটিকে এড়িয়ে যাবে, কাউকে তার অর্থ জিজ্ঞাসা করবে, অভিধানে তার অর্থ খুঁজবে, না বিষয়ের পরিপ্রেক্ষিতে অর্থ অনুমান করবে? কারেক্ট আনসার কী হবে? এই ধরনের ক্লাস আপনারা প্রতিদিন আমাদের চ্যানেলে পাবেন। সুতরাং যদি নতুন হয়ে থাকেন তো এখনই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন ভাই, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, যাতে করে প্রত্যেকটি ক্লাস আমরা দেওয়ার সঙ্গে সঙ্গে পেতে পারেন। তার জন্য নোটিফিকেশন বেলটা বেল করে রাখবেন, তাহলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আমার ক্লাস দেওয়ার সঙ্গে সঙ্গে। ঠিক আছে ভাই, প্রতিদিন আপনারা 1টি বা 2টি করে ক্লাস পাচ্ছেন। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন বলুন, তাছাড়া কনসেপ্ট বলুন, তাছাড়া প্যাসেজ বলুন, প্যাডাগজি বলুন, বাংলা গ্রামার বলুন, অর্থাৎ বাংলা ভাষার সম্পূর্ণ কোর্স আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ কভার করার চেষ্টা করব। সুতরাং নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন। ঠিক আছে, ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, কারণ আপনাদের এক একটি লাইক কিন্তু মহামূল্যবান ভাই, আগে বলেছি। দেখুন, 4র্থ শ্রেণীর ছাত্র, সে যদি ডিকশনারি খুলতে চায় তাহলে ডিকশনারি খুলতে ডিকশনারি মিলাতে তার সব সময় অতিবাহিত খতম। কাউকে তার অর্থ জিজ্ঞাসা করবে, এখানে কেউ ছিল না, আর কতজনকে সে শুধু অর্থ জিজ্ঞাসা করে যদি সে যায় তাহলে
অর্থ জিজ্ঞাসা করতে করতে তার দিনটা পার হয়ে যাবে। ধরে গেল একটা প্যারাগ্রাফ সে পড়তে লাগলো, এই প্যারাগ্রাফে যদি 10টা প্রশ্ন তার যদি অজানা থাকে, তাহলে সেই কাউকে জিগাতে বা অভিধানে খুঁজতে ডিকশনারিতে খুঁজতে তার সব সময় চলে যাবে। কাউকে যে শব্দটাকে যদি এড়িয়ে যায়, তাহলে তার মিনিংটা বুঝতে পারবে না। তো কী করবে, সেই বিষয়ের পরিপ্রেক্ষিতে অর্থটা অনুমান করবে বা গ্যাস করবে। সে যে টপিকটা পড়ছে বা যে লাইনটা পড়ছে, এই লাইনের মতে এই অর্থটা কি হতে পারে, আমরা অনেক সময় এটা বলি না, যেটা কি হতে পারে, সে গ্যাস করতে চায় বা অনুমান করতে চায়। নেক্সট, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভলিউশন, বহুত বড়িয়া ভাই। ধারাবাহিক এবং সামগ্রিক মূল্যায়ন, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভলিউশন, যাকে বলা হয় সিসিই এর কমপ্লিট ক্লাস আপনাদের দেওয়া আছে। আপনারা প্রত্যেকটা টপিক, এই যে মূল্যায়ন, এভলিউশন বলুন বা এক্সাম বলুন বা ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যাকুইজিশন বলুন, এই সবগুলির আলাদা আলাদা কিন্তু আমরা এক একটা ক্লাস আপনাদের প্রোভাইড করেছি। আপনারা যদি ক্লাস দেখে না থাকেন, অবশ্যই খুব তাড়াতাড়ি আমরা ক্লাসগুলো দেখে নেবেন। তো সিসিই একটা সম্পূর্ণ কোর্স, সিসিইর উপরে সম্পূর্ণ একটা ভিডিও দেওয়া আছে, পুরো ডিটেলস আপনারা বুঝতে পাবেন। তো সুতরাং যদি কনসেপ্টের ক্লাসগুলো বুঝে না থাকেন, অবশ্যই বুঝে নেবেন, কারণ কনসেপ্ট ইজ পাওয়ার। যদি कॉन्सेप्ट बुझे नें ताहले एमसीक्यू आपके लिए बाएं हाथ का खेल होगा दोस्तों। तो चलिए इस सवाल का करेक्ट आंसर क्या होगा हम लोग देख लेंगे। तो এই প্রশ্নের কারেক্ট आंसर কি আপনারা বলুন তো? 135। কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভলিউশন মানে ধারাবাহিক এবং সামগ্রিক মূল্যায়ন কিসের মূল্যায়নকে নির্দেশ করে? সমস্ত পাঠ্য বিষয়ের, পাঠ্য এবং পাঠ্য সহযোগী ক্ষেত্র, পাঠ সহযোগী ক্ষেত্র, না সাময়িক মূল্যায়নের? 135। কন্টিনিউয়াস সিসিই কিসের জন্য হয়? এখানে সিসির মধ্যে আমরা কনসেপ্ট ক্লাসে ডিসকাস করছি, আপনি দেখলে বুঝবেন। এখানে স্কলাস্টিক এবং স্কলাস্টিক দুটারই মূল্যায়ন করা হয়। স্কলাস্টিক মানে কি, যেমন আপনার স্কুলের যেগুলো সাবজেক্ট রয়েছে, ইংলিশ, হিন্দি, ঠিক আছে, ইংলিশ, হিন্দি, বেঙ্গলি, সোশ্যাল সায়েন্স, ইভিএস, জেনারেলি আপনার স্কুলের যে সাবজেক্টগুলো, ক্লাসের যে সাবজেক্টগুলো, এগুলোকে স্কলাস্টিক ধরা হবে। এবং স্কলাস্টিক যেমন তার সঙ্গে অ্যাড থাকবে, যেমন ডান্স, তারপর গান হচ্ছে সিং, ঠিক আছে, তারপর হচ্ছে আর্ট, ঠিক আছে, তারপর আপনারা বলতে পারেন স্পোকেন কোর্স, বা আপনারা বলতে পারেন যোগা ক্লাস। তো এই যে এক্সট্রা কারিকুলার যেগুলো আছে, এগুলাকে বলা যায় স্কলাস্টিক। তো এই সিসিটা মূল্যায়ন করবে, এই স্কলাস্টিকেরও করবে এবং স্কলাস্টিক, এই দুইটাই মিলিত হয়ে যে মূল্যায়ন হবে তাকেই আমরা বলবো কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভলিউশন। সুতরাং অপশন নাম্বার 2 এই ক্ষেত্রে রাইট আনসার। গল্প কথন একটি শিক্ষণ পদ্ধতি যার মাধ্যমে শিক্ষার্থীদের কোন দক্ষতার বৃদ্ধি ঘটানো যায়? গল্প কথনের মাধ্যমে আমরা কোন দক্ষতার বিকাশ ঘটাতে পারি? শ্রবণ এবং কথনের, কেবল কথনের, পঠন ও লিখনের, না কেবল শ্রবণের? 136। আমরা যে কথা বলবো, কথা বললে কোন দক্ষতার বিকাশ হয়? কথা বললে কথন দক্ষতার বিকাশ হবে। আর কি ভাই, আপনি যদি গল্প বলেন তাহলে যে আপনার বলার দক্ষতা, স্পিকিংয়ের দক্ষতা, সেটা ডেভেলপ হবে, তাই না? সুতরাং এখানে স্পিকিং ইজ দ্য রাইট আনসার। নেক্সট, আরেকটা প্রশ্ন আসলো আমাদের, দেখুন তো, কবিতা শিক্ষণের লক্ষ্য কী? দেখুন, কবিতা নিয়ে কিন্তু একটা প্রশ্ন অলরেডি ডিসকাস করেছি, আর একটা প্রশ্ন এসেছে, কবিতা শিক্ষণের লক্ষ্য কী? কবিতা মুখস্থ করানো, অনর্গলতা বা যথার্থ অ্যাকুরেসি বাড়ানো, উচ্চারণের উন্নতি ঘটানো, ভাব এবং ভাবনাকে অনুধাবন করানো। তো কবিতা শিক্ষণের মূল লক্ষ্য কী? দেখুন, মুখস্থ করানো প্যাটাগজির ভাষায় নেগেটিভ, মুখস্থ করানো কখনো কারেক্ট আনসার হয় না, এটা ক্যান্সেল। তো অপশন নাম্বার 1 ক্যান্সেল হয়ে গেল। তো এবার 2, 3 এবং 4, 2, 3, 4 এর মধ্যে কারেক্ট আনসার কোনটি হবে? তাড়াতাড়ি কমেন্ট করুন তো ভাই, কী হবে? 137 কারেক্ট আনসার কী হবে বলুন, খুব তাড়াতাড়ি বলুন। এটা কারেক্ট আনসার হবে। কী হবে? কী হলো ভাই, কী হবে বলুন না ভাই? আরে ভাই কী করছেন আপনি, বলুন। আরে ওদিক কী দেখছেন আপনি, কমেন্ট করুন ভাই। এটা কারেক্ট আনসার হবে ভাব ও ভাবনাকে অনুধাবন করা, ফিলিং এবং থট। কবিতার মধ্যে একটা ভাব এবং ভাবনা লুকিয়ে থাকে। এই কবিতার মধ্যে কবিতাটা পাঠ করে সেই কবিতার ভাব এবং ভাবনাকে বোঝা যায়, ফুটিয়ে উঠে সেই যে জিনিসটা বোঝা, এটাই হচ্ছে কবিতা শিক্ষণের মূল লক্ষ্য। নিচের কোন পদ্ধতিতে মাতৃভাষার অনুপ্রবেশ নিষিদ্ধ? এই প্রশ্নটা প্রিভিয়াস ইয়ার কোয়েশনে, এবং এইগুলো কিন্তু পেপার 1 পেপার 2 জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখতে পাচ্ছেন ভাই কী প্রশ্ন ভাই, একদম সাংঘাতিক প্রশ্ন নিয়েছি আপনাদের জন্য আজকে, বড়িয়া কোয়েশন। তো মাতৃভাষার অনুপ্রবেশ কোথায় নিষিদ্ধ হয়? মাতৃভাষার অনুপ্রবেশ নিষিদ্ধ হয় ডাইরেক্ট মেথডে,
প্রত্যক্ষ পদ্ধতি বা ডাইরেক্ট মেথডে কি হয়, মাতৃভাষার অনুপ্রবেশ নিষিদ্ধ হয়। যেখানে ডাইরেক্ট বলেছে তো ডাইরেক্ট হবে, সেখানে মাতৃভাষার অনুপ্রবেশ সেখানে কোনো কাজ করে না। নেক্সট, ভাষা শিখনের সাবলীলতা বা ফ্লুয়েন্সি বলতে কি বোঝায়? নেক্সট, ভাষা শিখনের সাবলীলতা বা ফ্লুয়েন্সি বলতে কি বোঝাবে? কারেক্ট আনসার কি হবে? 139। ব্যাকরণে ভালো দক্ষতা, নির্ভুল লিখতে পারা, শুদ্ধ উচ্চারণ করতে পারা, অবাধে বলা পড়া ও লেখা। তো ভাষা শিখনে সাবলীল হতে গেলে তাকে বলতে হবে, পড়তে হবে এবং লিখতে হবে অবাধে, মানে বিন্দাস। বিন্দাস তাকে পড়তে হবে, বিন্দাস পড়তে পারবে, বিন্দাস লিখতে পারবে, বিন্দাস বলতে পারবে। দ্যাট ইজ কল্ড ফ্লুয়েন্সি। যদি বিন্দাস কথা বলতে পারে, বিন্দাস পড়তে পারে, বিন্দাস লিখতে পারে, আমরা বলি না ভাই বিন্দাস লিখুন, বিন্দাস পড়ুন, বিন্দাস শুনুন। তো এই বিন্দাস যদি পড়তে পারে, লিখতে পারে এবং বলতে পারে, এটাই তার ভাষা শিখনের ক্ষেত্রে তার ফ্লুয়েন্সি হয়ে গেল। আর যদি সে বিন্দাস বলতে পারে না, আটকে আটকে বলে দেয়, পড়ার সময় আটকে আটকে পড়ছে, লেখার সময় ভুলতে ভুলতে লিখছে, লিখতে লিখতে ভুলছে, তাহলে তার ফ্লুয়েন্সি আসলো না। ঠিক আছে। নিচের কোনটি সাক্ষরতায় প্রবেশকালীন ক্রিয়ার অন্তর্গত? ওয়াও, বড়িয়া কোয়েশ্চন ভাই। সাক্ষরতায় যখন একটা শিশু প্রবেশ করে, সাক্ষরতার দিকে একটা শিশু যখন প্রবেশ করে তখন তার কোন কাজ? আঁকিবুকি কাটা এবং বক বক করা, পাঠ অথবা অর্থ উদ্ধার, নাচ ও গান, তারপর হচ্ছে বর্ণ অক্ষর ও লিখন। তো সাক্ষরতার প্রবেশকালীন ক্রিয়ার অন্তর্গত কোনটা কাজ? কী হবে? একটা শিশু যখন যখন লেখা শুরু করে তখন সে কী করে? আঁকিবুকি কাটে। এবং যখন সে প্রথম কথা বলা শুরু করে তখন সে বক বক করে। আমরা বলি আরে বক বক করিস না, কিন্তু আরে ভাই সে সাক্ষরতার দিকে পা দিচ্ছে, তো সে জানার ইচ্ছা করছে, বোঝার চেষ্টা করছে, জানার ইচ্ছা করছে, জানার ইচ্ছা জিজ্ঞাসা, সে জানতে চাইছে, যার কারণে সে বক বক করছে। আপনাকে প্রশ্ন জিজ্ঞাসা করছে যেটা, মা এটা কী হবে, বাবা এটা কী হবে, ভাই এটা কী হবে, বোন এটা কী হবে, স্যার এটা কী হবে, এই ধরনের বক বক করতে থাকে শিশুরা। এটা তার মানে কী বলবো, এটা তার নিয়ম, এটা তার চিরন্তন সত্য, যেটা ইউনিভার্সাল ট্রুথ। বকবক করবে, আঁকিবুকি কাটবে। সুতরাং এটাই হচ্ছে ভালো ইন্টেলিজেন্স বাচ্চা বা যত বেশি ইন্টেলিজেন্ট স্টুডেন্ট হবে তত বেশি বকবক করবে, তত বেশি আঁকিবুকি কাটবে। সুতরাং অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। নিচের কোনটি সাহিত্যের নিদর্শন? বড়িয়া কোয়েশন। অভিধান, প্রবন্ধ, সংবাদপত্রে প্রকাশিত বিজ্ঞাপন, না একটি মিষ্টান্ন প্রস্তুতকরণ প্রক্রিয়া? 141। নিচের কোনটি সাহিত্যের নিদর্শন? সাহিত্য কোথায় রয়েছে? আচ্ছা, ডিকশনারিতে সাহিত্য রয়েছে না। সংবাদপত্রে প্রকাশিত বিজ্ঞাপনে আমরা সাহিত্য পাই নাকি? না। আর মিষ্টান্ন রেসিপি আমরা কি সাহিত্য পাবো না? তো সাহিত্য আমরা কোথায় পাই? একটা প্রবন্ধ পাই, একটা এসেতে আমরা সাহিত্য পাই। অনেক ইজি কোয়েশ্চন ছিল। এবার দেখুন, একাধিক ভাষা শেখার যথাযথ সুযোগ শিক্ষার্থীদের পক্ষে বোঝা হয়ে দাঁড়ায়, স্বাভাবিক থাকে, কঠিন হয়ে দাঁড়ায়, কঠিন হয় না। একটা শিশুকে যখন একাধিক ভাষা শেখার সুযোগ দেওয়া হয়, একাধিক ভাষা শেখার যখন সুযোগ দেওয়া হবে একটা শিশুকে, তখন তার শিক্ষার্থীদের পক্ষে সেটা কি হবে? বোঝা হয়ে দাঁড়াবে না, কঠিন হয়ে দাঁড়াবে না, কঠিন হয় না সেটাও না। সুতরাং কারেক্ট আনসার হবে স্বাভাবিক থাকে। একটা শিশু তাই দেখবেন যে সে যদি বাংলা শিখে তাহলে সঙ্গে সঙ্গে তাকে ইংলিশ শেখানি হচ্ছে, আবার সঙ্গে সঙ্গে হিন্দিও শেখানি হচ্ছে। যদি একটু ক্লাস 6 বা 7 বাচ্চা হয় তখন সবগুলা ভাষাই তাকে একটির সঙ্গে আরেকটি রিলেট করে আমরা শেখাতে চাই। সুতরাং এই ক্ষেত্রে তার সেটা স্বাভাবিক থাকে, সেটা কোনো কঠিন বা বোঝা হয়ে দাঁড়ায় না। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখে নেওয়া যাক। রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009, বড়িয়া। আরটি অ্যাক্ট 2009 থেকে প্রশ্ন আসছে ভাই, কনসেপ্টের ক্লাসে দেখবেন আরটি 2009টা কি। এবং পিডিএফ ফাইল আমরা ভিডিও ডেসক্রিপশনে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এই গ্রুপে আমরা আরটি অ্যাক্ট 2009-এর পিডিএফ দিয়ে দিয়েছি। আপনারা এটা যদি স্টাডি করুন তাহলে 100% পুরো ক্লিয়ার কনসেপ্ট আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আরটি অ্যাক্ট কি, আরটি অ্যাক্ট কেন হয়েছে, কিসের জন্য হয়েছে, কাদের জন্য হয়েছে, এখান থেকে এমসিকিউ কী ধরনের আসবে, পুরো মানে কনসেপ্ট যদি জানুন তাহলে এমসিকিউ যেখান থেকে আসুন আপনি 100% কমপ্লিট করতে পারবেন। তো দেখুন, শিক্ষার অধিকার আইন অর্থাৎ রাইট টু এডুকেশন অ্যাক্ট অনুযায়ী প্রতিটি শিশুর শিক্ষা লাভের অধিকার রয়েছে। প্রত্যেকটা শিশুর শিক্ষা লাভের অধিকার রয়েছে কোথায়? মাতৃভাষার মাধ্যমে, আধুনিক ভারতীয় ভাষার মাধ্যমে, ইংরেজি ভাষার মাধ্যমে, না সরকারি ভাষার মাধ্যমে? তো মাতৃভাষার মাধ্যমে
এটা হবে কারেক্ট আনসার। শিক্ষার অধিকার রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 যেটা বলেছে কিসের জন্য বলেছে, এটা বলেছে যে মাতৃভাষার মাধ্যমে প্রত্যেক শিশুরা যাতে 6 থেকে 14 বছর বয়সের পর্যন্ত যত শিশু আছে সব শিশুরা যাতে বিনামূল্যে, ঠিক আছে, বিনামূল্যে শিক্ষা লাভ করতে পারে তার মাতৃভাষার মাধ্যমে। ঠিক আছে, 6 থেকে 14 বছর বয়সে যত শিশু আছে সব শিশুরা যাতে তারা মাতৃভাষার মাধ্যমে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন, বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা যাতে তারা পেতে পারে। এই কনসেপ্টের কাছে পুরো ডিটেলস আছে, আপনারা দেখবেন। প্রথম শ্রেণীর ছাত্রদের ভাষা শিখনের জন্য নিচের কোনটি সর্বোৎকৃষ্ট বিষয়? প্রথম শ্রেণীর ছাত্রদের ভাষা শিখনের জন্য নিচের কোনটা সর্বোৎকৃষ্ট, মানে সবচেয়ে উৎকৃষ্ট বিষয় বলতে পারেন? আমার দেশ, যানবাহন, আমার পরিবার না আমার বিশ্ব? সর্বপ্রথম একটা ক্লাস 1-এর বাচ্চা যখন ভাষা শেখে তখন সে কোথা থেকে শেখে? আমার বিশ্ব, ওয়ার্ল্ড। প্রথমে কি সে ওয়ার্ল্ডে যায়? না ভাই। প্রথমেই যানবাহন, না প্রথমেই দেশ, না প্রথমে পরিবার? সর্বপ্রথমে একটি শিশু যখন জন্মায় তখন সে কী পায়? তার পরিবার পায়। কী পায়? তার পরিবার, অর্থাৎ তার ফ্যামিলি সে প্রথমে পায়। ঠিক আছে, ঠিক আছে, একটা যৌক্তিকের সঙ্গে বলছি। তো ফ্যামিলির ফুল ফর্ম কার কার জানা আছে বলুন তো ভাই? ফ্যামিলি, এটা একটা কমিটি হিসাবে আপনারা নেবেন। তো ফ্যামিলির ফুল ফর্ম কি জানেন আপনারা? ফাদার অ্যান্ড মাদার আই লাভ ইউ। ঠিক আছে, কার কার জানা আছে কমেন্ট করুন তো ভাই। ফ্যামিলির ফুল ফর্ম কী হবে? এটা কমেডি স্টাইলে বলছি ভাই, দেখুন। ফ্যামিলির ফুল ফর্ম কার কার জানা আছে বলুন? ফাদার অ্যান্ড মাদার আই লাভ ইউ। ঠিক আছে, এটা হচ্ছে ফ্যামিলি, মা এবং বাবার ভালোবাসা। ঠিক আছে, তো প্রথম শিশু একটা জন্ম নেওয়ার পরেই প্রথমে আমার পরিবারে সে কী করে? আমার পরিবার থেকেই তো শিক্ষা গ্রহণ লাভ করে। সর্বপ্রথমে সে পরিবারকে পায়, যানবাহনকে প্রথমে পায় না, দেশকে প্রথমে পায় না, বিশ্বকে প্রথমে পায় না। প্রথম শ্রেণীর বাচ্চা প্রথমে পরিবারকে পাবে, সুতরাং পরিবার দ্বারা এটা স্যার মাথায় গুঁজে নিন, প্রশ্নগুলো বারবার বলছি আমি। একজন শিক্ষিকা শিক্ষার্থীদের অধিক সংখ্যায় শিশু সাহিত্য অধ্যয়নে প্রণোদিত করলেন, এই পদ্ধতির মাধ্যমে তিনি তাদের কোন দক্ষতা বিকাশের চেষ্টা করলেন? একজন শিক্ষিকা শিক্ষার্থীদের অধিক সংখ্যায় শিশু সাহিত্য অর্থাৎ চিলড্রেন লিটারেচার অধ্যয়ন করাতে লাগলেন, শিশু সাহিত্য পড়াতে লাগলেন। তো শিশু সাহিত্য পড়ানোর মাধ্যমে তিনি কোন দক্ষতা বিকাশের চেষ্টা করছেন? তিনি পড়াচ্ছেন, চিলড্রেন লিটারেচার পড়াচ্ছেন। তো পড়ালে কি হবে? আলটিমেটলি পঠন দক্ষতা হবে। পড়ালে পড়ার দক্ষতাই তো হবে, তাই না? না পড়ালে লেখার দক্ষতা হবে? পড়ালে পড়ার দক্ষতাই হবে। সুতরাং এখানে শিশু সাহিত্য পড়ানো হচ্ছে, তার মানে পঠন দক্ষতাটা ডেভেলপড হচ্ছে। 146, শিশুদের বর্ণমালায় বর্ণগুলি লেখা শেখার সময় শিক্ষিকা যখন তাদের রেখা টানা, বাঁকানো বা গোল করা শেখান তখন তাকে কি বলা হয়? শিশুদের যখন বর্ণমালা শেখানো হয় তখন শিশুরা প্রথমে কি করে? আর রেখা টানে, সোজা রেখা, বা কখনো 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 বেঁকা রেখা টানে, বা কখনো কখনো তারা গোল করে। এই যে সোজা আঁকলো সরল রেখা, বাঁকা আঁকলো বক্ররেখা, আর একটা গোল আঁকলো যেমন লবস, কার্ভস, লাইন্স, এগুলো আমরা ভাষায় বলি। শিশুরা ভাষায় কি বলে তারাই জানে ভাই, আমরা জানি না। আমরা শুধু বলি আঁকিবুকি করছে। এই যে আঁকিবুকি করা, বা শিক্ষিকা যখন তাদেরকে রেখার মাধ্যমে শেখাবেন বা এইভাবে ড্রয়িংয়ের মাধ্যমে শেখাবেন বা গুলের মাধ্যমে শেখাবেন, তখন তাকে কি বলা হবে? এই যে ড্রয়িংগুলোকে তখন কি বলা হবে? অবিচ্ছিন্ন লিখন, শিখন প্রক্রিয়া, বিচ্ছিন্ন লিখন না লিখন বিজ্ঞান? কার্সিভ রাইটিং, প্রসেস অফ রাইটিং, স্ট্রোক রাইটিং না মেকানিক্স অফ রাইটিং? এটার কারেক্ট আনসার হবে কি? মেকানিক্স অফ রাইটিং, মানে লিখন বিজ্ঞান ইজ দ্য রাইট আনসার। শিক্ষার্থীদের বাচন দক্ষতার চূড়ান্ত উন্নতির জন্য তাদের সুবিধাটি প্রদান করা উচিত। শিক্ষার্থীদের যে বাচন দক্ষতা রয়েছে, বাচন দক্ষতাটা চূড়ান্ত উন্নতির জন্য তাদের কোন সুবিধা প্রদান করতে হবে? নতুন শব্দ ব্যবহার, ভাব সংক্ষেপণ না বানান, অনুধাবন না বোধ? কোনটা আমাদের কি করতে হবে? বাচন দক্ষতা, স্পিকিং স্কিল ডেভেলপ করার জন্য নিচের কোন সুবিধা দিতে হবে? একটা শিশু যদি স্পিকিং স্কিল আমরা ডেভেলপ করতে চাই,
ঠিক আছে। তো দেখুন এই প্রশ্নের অপশনে একটু মিস্টেক রয়েছে, তো এটার কারেক্ট আনসার হবে, এটা অপশনে একটু মিস্টেক রয়েছে, এগুলো একটু মানে টাইপিং একটু প্রবলেম হয়েছে। তো এটার কারেক্ট আনসার হবে কি বাস্তব জীবনে অধিক কথা বলার সুযোগ দেওয়া। এটার কারেক্ট আনসার কি হবে? এটার কারেক্ট আনসার হবে বাস্তব জীবনে, ঠিক আছে ভাই, বাস্তব জীবনে তাকে অধিক কথা বলার সুযোগ করে দিতে হবে। বাস্তব জীবনে তাকে অধিক কথা বলার সুযোগ করে দিতে হবে, এটা হবে কারেক্ট আনসার, অধিক কথা বলার অপরচুনিটি। ঠিক আছে, বাস্তব জীবনে তাকে যদি অধিক কথা বলার অপরচুনিটি যদি আমরা দেই, তাহলে তার স্পিকিং স্কিল যেটা, সেই স্পিকিং স্কিলটা তার কী হবে, তার স্পিকিং স্কিলটা তার কী হবে, খুব ভালো একটা দক্ষতা এই ক্ষেত্রে প্রকাশ পাবে। ঠিক আছে, নেক্সট দেখে নেওয়া যাক। লেখা শেখার প্রথম ধাপ কোনটি? কোয়েশ্চন নাম্বার 148। লেখা শেখার প্রথম ধাপ ফ্রি রাইটিং, প্রাগ্রস্বরে লিখন, নিয়ন্ত্রিত লিখন না প্রদর্শিত লিখন? লেখা শেখার প্রথম ধাপ কোনটি? কারেক্ট আনসার কী হবে? একটা শিশুকে যখন লেখা শেখাবো তখন শিশুরা লেখার স্টেপ কি? আমি কি বলেছিলাম, প্রথম লেখার স্টেপ হচ্ছে আঁকিবুকি কাটা, এই ধরনের। তো এই লেখাকে আমরা কি বলবো? এই লেখাকে আমরা বলবো ফ্রি রাইটিং বা অবাধ লিখন। শিশুদের জন্য কোনো বাধা নিষেধ নাই যে তুমি গুলটা এত বড় করবে, তুমি এত বড় গুল কেন করেছো, বা তুমি এই লাইনটা এইরকম দিতেছিলে, তুমি এই লাইনটা এইভাবে কেন দিয়েছো, এই ধরনের তার কোনো ধরা বাধা নেই। তার যেমন ইচ্ছা তেমন সে আঁকিবুকি করতে পারে। দ্যাট ইজ লেখা শেখার প্রথম ধাপ হচ্ছে ফ্রি রাইটিং বা অবাধ লিখন। দেখুন, অনুশীলনের জন্য একটি অপেক্ষাকৃত ছোট্ট অনুচ্ছেদ কিছু শূন্যস্থান রেখে শিক্ষার্থীদের তার পাঠের ভিত্তিতে সেই শূন্যস্থানগুলি পূর্ণ করতে বলা হলো। এতে তার কোন সামর্থ্যের মূল্যায়ন হবে? কি বলেছে? অনুশীলনের জন্য একটা ছোট্ট একটা অনুচ্ছেদ আমরা নিলাম। তো অনুচ্ছেদের মধ্যে কিছু কিছু জায়গায় আমরা এইভাবে শূন্যস্থান রেখে রেখে সম্পূর্ণ অনুচ্ছেদটা আমরা লিখলাম। তারপর শিশুদের বললাম যে শূন্যস্থান যে কয়েকটা রেখেছিলাম, এই শূন্যস্থানে কি বসবে এটা তোমরা অনুমান করো। এই ক্ষেত্রে যে মূল্যায়নটা করবো, এই মূল্যায়ন হবে কি নতুন শব্দের ব্যবহার, না ভাব সংক্ষেপণ, না বানান, না অনুধাবন বা বোধ? এক্ষেত্রে কারেক্ট আনসার হবে অনুধাবন বা বোধ। কারণ কি? কারণ সেই গল্পের স্টোরিটা কি, মূল ভিত্তিটা কি, সে যদি বুঝতে পারে তাহলে শূন্যস্থানে কি ওয়ার্ড বসবে সেটা বুঝতে পারে। কারণ একটি শব্দের অনেকগুলো অর্থ হয়, সে যে কোনো একটা অর্থ সেখানে বসাতে পারে। ঠিক আছে, তার মিনিংটা যদি জায়গাতে থাকে তাহলেই তো হলো। সুতরাং তার অনুধাবন বা বোধটা এখানে থাকতে হবে। নেক্সট প্রশ্ন দেখি। এগুলির মধ্যে কোনটি বোধ পরীক্ষণমূলক প্রশ্ন? এগুলির মধ্যে কোনটি বোধ পরীক্ষণমূলক প্রশ্ন? নোবেল পুরস্কারজয়ী ভারতীয় কবির নাম কি জানাও? কিরণ দেশলাইয়ের লেখা আর কোনো বই পড়ছে কি? অধিগ্রহণ শব্দটি ব্যবহার করে একটি নিজস্ব বাক্য রচনা করো। আহ্বান শব্দের কোন উচ্চারণটি সঠিক বলো? এই ক্ষেত্রে বোধ পরীক্ষণমূলক প্রশ্ন কোনটি? সবগুলি প্রশ্ন, এখানে চারোটা কিন্তু প্রশ্ন, তার মানে কোনটা বোধ পরীক্ষণমূলক প্রশ্ন এটা আমাদের বলতে হবে। কিরণ দেশলাইয়ের আর কোনো বই পড়েছে কি? এটা প্রশ্ন হবে ইয়েস অর নো আনসার। যে প্রশ্ন ইয়েস এবং নো হবে সেটা বোধ পরীক্ষণমূলক হবে না। আহ্বান শব্দের সঠিক উচ্চারণটি ঠিক বলো। ঠিক আছে, শব্দের কোন উচ্চারণটি ঠিক বলো, তাদের বোধ পরীক্ষণ কী করে হলো? আমি আহ্বান বলে দিলাম, সে আবার আমার কথা শুনে শুনে সে আহ্বান বলে দিল, সেটা বোধ পরীক্ষণমূলক হলো না। অধিগ্রহণ শব্দটি ব্যবহার করে একটি বাক্য রচনা করো। সে বাক্য রচনা অধিগ্রহণ শব্দটা আমি বলে দিলাম, তাহলে সে আর কি করে বলবে? তো এক্ষেত্রে কারেক্ট আনসার হবে নোবেল পুরস্কারজয়ী ভারতীয় কবির নাম কি? এটা সে শিখে তারপর সে বলতে হবে, তাকে জেনে সেটা জানাতে হবে, তাই না? সুতরাং এক্ষেত্রে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে ভাই, তো এই ছিল আমাদের আজকের আনসার কি। দেখতে পাচ্ছেন এই সবগুলি আনসার কিগুলো রয়েছে, এবং এই সবগুলা ক্লাসের পিডিএফ আমরা একটা পেইড যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা দিয়ে দেবো আমাদের সবগুলি ক্লাসের পিডিএফ। তাছাড়া 50+ মক টেস্ট এখানে আমরা প্রোভাইড করব। সুতরাং যারা জয়েন করতে চান তারা অবশ্যই জয়েন করতে পারেন। তো জয়েন এন্ট্রি আমাদের 150 প্রাইস রাখা হয়েছে আপনাদের জন্য, কারণ সবগুলা ক্লাসের এই যে পিডিএফগুলো দেখতে পাচ্ছেন সবগুলা ক্লাসের পিডিএফ। তাছাড়া অনেক গুরুত্বপূর্ণ যেগুলো ইনফরমেশন বা পিডিএফই বলতে পারেন, সবগুলা পিডিএফ পিপিটি আমরা শেয়ার করব ওই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। তাছাড়া 50 মক টেস্ট, যে মক টেস্টগুলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন বেসড হবে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন রিলেটেড মক টেস্ট হবে। কমসে কম 50 মক টেস্ট আমরা প্রোভাইড করবো, যে মক টেস্টগুলি দিলে আপনারা
একটা ভালো একটা নম্বর আপনারা আইডিয়া করতে পারবেন, একটা গেইন করতে পারবেন যে এক্সাম হলে আপনাদের কী ধরনের প্রশ্ন আসতে চলেছে বা আপনারা কতটুকু কারেক্ট করতে পারছেন নিজেকে নিজে সেলফ, ঠিক আছে ভাই, কী বললাম, সেলফ আপনারা নিজেকে নিজে আপনারা যাচাই করতে পারবেন, পরীক্ষা করতে পারবেন, ঠিক আছে। সুতরাং আপনারা যদি জয়েন হতে চান তো এক্ষুনি আমাদের এই ফোনপে নাম্বার দেওয়া আছে, দেখতে পাচ্ছেন, ফোনপে নাম্বারে আপনারা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে যদি স্ক্রিনশট পাঠিয়ে দিন আমরা আপনাদের এই গ্রুপে জয়েন করে দেব, ঠিক আছে। তারপর আপনারা মক টেস্ট কন্টিনিউ দিতে পাবেন এবং পিডিএফগুলো আপনারা এই গ্রুপের মাধ্যমে পেয়ে যাবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন এবং ফ্রি ক্লাস লাইভ আমাদের কন্টিনিউ চলছে ইউটিউবে, ফ্রি ক্লাস আপনারা দেখতে পাচ্ছেন, প্রতিদিন আপনারা ক্লাসগুলো খুব ভালো করে দেখতে থাকুন, ঠিক আছে ভাই। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।